নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই গল্প ভাণ্ডারের মধ্যে দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। সেই গল্পগুলির মধ্যে থাকে কখনো ভালোবাসার গল্প, কখনো ভূত প্রেতের গল্প, কখনো ভূত প্রেত তান্ত্রিকের গল্প, কখনো আবার চাওয়া পাওয়ার প্রাপ্তবয়স্কদের জন্য গল্প। এই সব গল্পগুলি শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকুন, যাতে আরও ভালো ভালো গল্প আপনাদেরকে শোনাতে পারি। ঠিক তেমনই আজও চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, খুকুমনির বিয়ে। লেখক সুরজিৎ ঘোষের কলমে একদম একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প। তাই আর কথা না বাড়িয়েই এবার আমরা গল্পে প্রবেশ করি। আকাশে পিতলের গোল থালার মতন ঝকঝকে পূর্ণিমার চাঁদ উঠেছে। মৃদুমন্দ শীতল বাতাসে তীর তীর করে গাছগাছালির পাতা কেঁপে কেঁপে উঠছে। ব্যাঙের ডাক আর ঝিঁঝির কলতান নৈশ প্রকৃতিকে কেমন যেন আধিভৌতিক করে তুলেছে। মাঠের মধ্যিখানে থাকা বিশাল কদম গাছটার মগডাল থেকে যে দোলনাটা নেমে এসেছে, তাতে এক কিশোরী মেয়ে দোল খাচ্ছে। অঙ্গে তাহার লাল শাড়ি, গলায় রজনীগন্ধার মালা, মাথায় মুকুট আর লাল চেলি। নিজেই আনমনে মৃদু গুনগুন করে কিশোরী একটা অতি পরিচিত ছড়া বলতে থাকে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। ছড়াখান বেশ কয়েকবার আওড়াতে আওড়াতে পরম আনন্দে মেয়েটি দোল খায়। কদম গাছের থোকা থোকা ফুলগুলো কিশোরীর ছড়া বলার সাথে সাথে যেন এক অনভিপ্রেত সংকেতে নেচে নেচে ওঠে। আচমকা পেছন থেকে কারা যেন তার নাম ধরে একসাথে ডেকে উঠল। ওই দেখ, ওইখানে সোনামণি বসে, আর আমরা গোটা গায়ে ওকে হন্যে হয়ে খুঁজছি। আরে এই সোনামণি, আজ যে তোর বিয়ে এলা, খানিক বাদেই তোর বর আসবে। আজকে রাতেও এমন বাইরে বেরিয়েছিস? বলি, এই কদম গাছে একদিন তোর সর্বনাশ করবে দেখিস। কথাগুলো বলতে বলতে সোনামণির কাছে দৌড়ে এলো তার দুই সখী মিতালি আর জয়ন্তী। দোলনা থেকে লাফিয়ে নেমে পড়ে সোনামণি। সখীদের দিকে তাকিয়ে সে মিটিমিটি হেসে বলে, কি করবো বল, কতদিনের অভ্যেস এখানে দোল খাওয়া। এই কদম গাছটা যে আমার প্রাণ ছিল রে। আজকে রাতটা কেটে গেলেই তো আমার বরের সাথে চলে যেতে হবে এই গাছে রে। তখন তো আর হেঁটে আসতে পারবো না। ভাবতেই মনটা কেমন যেন হয়ে যাচ্ছে আমার। গাছটার জন্য খুব কষ্ট হচ্ছে জানিস। সোনামণির এমন ধারা ছেলে মানুষই কথায় ভারী চটে গেল তার সখী জয়ন্তী। মুখ বেঁকিয়ে সে বলল, মূলজা, এমনি কথা শুনে যেন গা জ্বলে যায় এক্কেরে। এই পোড়া কদম গাছে কি সুখ পাবি তুই শুনি? আসল সুখ তো দেবে তোর বর, সোহাগে আদরে তোকে ভরিয়ে দেবে লো। কথাখান শেষ করেই হাসি তামাশায় মেতে ওঠে জয়ন্তী এবং মিতালি। সখীদের এমন ধারা রঙ্গতামাশায় ভারী লজ্জায় পড়ে সোনামণি। তার মুখ ক্রমে লাল হয়ে ওঠে। থাক থাক, খুব হয়েছে, আর লজ্জা পেতে হবে না। চল এবার বাড়ি ফিরে চল। তোর বাবা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। তোর যদি সামান্য সেটুকু বুদ্ধি থাকতো। সোনামণির মা নেই। খুব ছোটবেলাতেই সে মাকে হারিয়েছে। একমাত্র বাবাই তার সম্বল, যাবতীয় সুখ দুঃখের সাথী। চল চল, আর এখানে থাকাটা উচিত হবে না। সোনামণি ও তার দুই সখী এরপর কদম গাছের তলা থেকে নেমে এসে অবিনাশপুর গাঁয়ের আঁকাবাঁকা মেঠো পথ ধরে নানান গল্প গুজব করতে করতে হাঁটতে লাগলো। বাড়িতে এসে সকলের অলক্ষ্যে চুপিসারে সোনামণি গৃহে ঢুকে পড়ল। বেশ অনেকটা সময় অতিক্রান্ত হয়ে বিবাহ লগ্নের সময় উপস্থিত হলে ব্রাহ্মণ মশাই বিষ্ণুপদ অর্থাৎ সোনামণির বাবার উদ্দেশ্যে বলে উঠল, কি হে বিষ্ণুপদ, বিবাহের লগ্ন যে পড়ে গেল, অথচ এখনো অবধি তোমার জামাতা ও বরযাত্রী দল তো কই এসে পৌঁছলো না। ব্যাপারটা কি হে, ভালো করে একটু খুঁটিয়ে দেখো। আমি আমি ছেলে পাঠিয়েছি ঠাকুর মশাই, সে এক্ষুনি খোঁজ আনলো বলে। খুব চিন্তা হচ্ছে পথে ঘাটে আবার কোনো অঘটন। সোনামণির বাপের মুখের কথা শেষ হয় না, তার আগেই এক যুবক সদর দিয়ে দৌড়ে উঠোনে প্রবেশ করে। পাগলের মতো হাঁপাতে হাঁপাতে বলে, সর্বনাশ হয়ে গেছে গো খুড়ো, সর্বনাশ হয়ে গেছে। আমি পাক্কা খবর এনেছি, সোনামণির বর নাকি এই বিয়ে করবে না, তা সাফ সাফ জানিয়ে দিয়েছে ওই বাড়ির লোককে।
তোমার হবু জামাইয়ের নাকি এক মেয়ের সাথে পিড়িত ছিল অনেক দিন ধরে। বাড়ির লোকের চাপে পড়ে সে নেহাত নিমরাজি হয়েছিল সোনামণিকে বিয়ে করতে, কিন্তু আজ সে বেঁকে বসেছে পুরোপুরি ভাবে। সে নাকি বলেছে জীবন সঙ্গিনী হিসেবে কিছুতেই সোনামণিকে বিয়ে করতে পারবে না, জোরপূর্বক তাকে বিবাহ দেওয়া হলে সে আত্মহত্যা করতে বাধ্য হবে, এমনও বলেছে সে। ছেলের এমন ভয় ধরানো মরণ কথা শুনে ওদের বাড়ির লোক স্থির করছে তারা আর বিয়ে দেবে না তোমার মেয়ের সাথে। কি হবে খুড়ো? হরেনের কথা শুনে বৃদ্ধ অসহায় বিষ্ণুপদ ধপ করে মাটিতে বসে পড়ল। বুক চাপড়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে সে বলল, ও ও আমার মা মরা মেয়েটার কি সর্বনাশ হলো গো ঈশ্বর। তুমি কি অন্ধ? আমার এমন ফুটফুটে মেয়েটা কি তবে শেষে লগ্ন ভ্রষ্টা হবে? বিষ্ণুপদ, কান্নাকাটি থামাও। এখন মাথা ঠান্ডা করার সময়। বিচলিত না হয়ে ভাবো কি করা যায়, কারণ লগ্নভ্রষ্টা নারী বাড়িতে রাখা কিন্তু আমাদের সমাজের একটা অত্যন্ত খারাপ দিক। তুমি তো নিশ্চয়ই জানো, কোন নারী একবার লগ্নভ্রষ্টা হলে তার সমগ্র পরিবারবর্গকে আমরা এক ঘরে করে দিই, কোণঠাসা করে দিই। তোমার ভালো চাই বলেই বলছি, এমনটা হতে দিও না। লগ্ন থাকতে থাকতে কিছু একটা করো। কথাগুলো অবিনাশপুরের একজন মাতব্বর গোছের লোক বলল। বাইরের কোলাহল আর কান্নাকাটির আওয়াজ শুনে ভেতর থেকে ছুটে বেরিয়ে এলো সোনামণি। বাবাকে জড়িয়ে ধরে সে শান্ত করার চেষ্টা করলেও তার বুকের মধ্যে একটা অসম্ভব বেদনা যেন পাক খেতে লাগলো। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল। সে তার বিবাহ নিয়ে কত স্বপ্ন দেখেছিল, একটা সুন্দর বর হবে, একটা সংসার হবে, কিন্তু অদৃষ্টের ফেরে তার সে সকল স্বপ্ন বুঝি অধরাই থেকে গেল। বিষ্ণুপদ, তোমাকে এই সমস্যার হাত থেকে যদি একমাত্র কেউ উদ্ধার করতে পারে, তাহলে সে হলো নিবারণ ভট্টাচার্য। রমাকান্তের কথায় বিষ্ণুপদর চোখে মুখে যেন বিদ্যুৎ খেলে যায়। সে অবাক দৃষ্টিতে তার দিকে চায়। কি বলছো তুমি? আমি একেবারে ঠিক কথাই বলছি। ভালো করে ভেবে দেখো, এতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। অর্থাৎ তোমার মেয়ের বিবাহ হবে, আবার তোমাকে এক ঘরেও হতে হবে না। রমাকান্তের কথায় সায় দিয়ে গ্রামের আর 10 জন সাধারণ মানুষও বলল, হ্যাঁ, নিবারণ ভট্টাচার্য আরেকখানা বিয়ে করবেন বলছিলেন। তার বয়সটা একটু বেশি বটে, তবে তাতে ক্ষতি নেই। তুমি বরং তার সাথেই তোমার মেয়ের বিয়ে দাও, এতে সব দিকই রক্ষা পাবে। গাঁয়ের প্রবীণ আরেক বৃদ্ধ বলল, কথা শোনো হে বিষ্ণুপদ, ওরা নেহাত মন্দ কিছু বলছে না। তুমি নিবারণের লগে তোমার কন্যাকে উৎসর্গ করো। সে জাতে ব্রাহ্মণ, সমাজ শ্রেষ্ঠ। তোমার মেয়ে সৌভাগ্য যে তার অর্ধাঙ্গিনী হবার সুযোগ সে পাচ্ছে। বয়সে কি এসে যায়, এমনটা তো আমাদের এই সমাজে হামেশাই ঘটে। সোনার আংটি বেঁকা হলেও তার কদর কমে না হে। সকলের এই সব কথা শুনে সোনামণির যেন গা ঘিনঘিন করে উঠল। নিবারণ ভট্টাচার্য শেষমেশ ওই মরণাপন্ন বুড়োটাকে তাকে বিয়ে করতে হবে, যে এর আগেও কম করে 4 বার বিয়ে করেছে জীবৎকালে। তার 3 বউ মারা গেছে, আরেক বউ বাপের বাড়িতে পালিয়েছে। প্রথম পক্ষের একখানা ছেলেও আছে, যার বয়স প্রায় 20-22 বছর। না, কিছুতেই সে এই বিয়ে করতে পারবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার পিতা বিষ্ণুপদ বলে উঠল, হ্যাঁ, তোমরা যথার্থ বলেছ। আমি এক্ষুনি যাচ্ছি ভট্টাচার্য মহাশয়ের বাড়ি। দরকার হলে তার পা ধরে অনুরোধ করবো আমি, আমার মেয়েটাকে সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্য। সোনামণি প্রায় চিৎকার করে ওঠে। বাবার কাছে সে হাত জোর করে বলে, না না, আমি এ বিয়ে কিছুতেই করবো না বাবা। আমি এরকম বিয়ে করবো না। এরকম বিয়ে করাচ্ছি, বিয়ে না করা অনেক ভালো। আমি করবো না বাবা, আমি এই বিয়ে করবো না। আমার মাথার দিব্যি মা, তোকে এই বিয়ে করতেই হবে। আমার বয়স বেড়েছে, 2 দিন পর আমি চোখ বুঝলে তুই একা লগ্নভ্রষ্টা মেয়ে হয়ে কিভাবে টিকবি এই সমাজের বুকে? শিয়াল কুকুর ছিঁড়ে খাবে তোকে। তুই যা বলছি তা মেনে নে। তোমরা একটু দেখো ওকে, আমি ভট্টাচার্য বাড়ি যাচ্ছি। আর নিবারণ মশাইকে একেবারে সঙ্গে নিয়েই ফিরব। তোকে আমার মাথার দিব্যি রইল। সোনামণি লক্ষ্মী মেয়ের মতো তুই বিয়ের পিড়িতে বসবি চুপটি করে, কয়ে দিলাম। বিষ্ণুপদ এবার মেয়েকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল গাঁয়ের ব্রাহ্মণ পাড়ার দিকে। কই রে সোনামণি, দেখ দেখ, তোর জন্য আমি বর এনেছি। আসুন আসুন নিবারণ মশাই আসুন। এই তো ওইখানে বিয়ের আসর করা হয়েছে। নিবারণ ভট্টাচার্যের হাসি মাখা মুখটা দেখে গা যেন রাগে রিরি করে ওঠে সোনামণির। তার চোখের হিংস্র ঘৃণ্য লোলুপতার কাছে
তার নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হয়। শত আপত্তি সত্ত্বেও ভাগ্যের পরিহাসকে মেনে নিয়েই বাধ্য হয়েই সে বিয়ের আসরে বসে। সিঁদুর দান সম্পন্ন হলে বিষ্ণুপদর বুকটা যেন হালকা হয়ে যায়। এতে হয়তো তার মেয়েটা সুখী হবে না, কিন্তু আজীবন ওকে অপয়া, অলক্ষী, শয়তানি, লগ্নভ্রষ্টা ইত্যাদির মতো কুৎসিত সম্বোধনগুলো হয়তো কোনোদিন সইতে হবে না। তাছাড়াও তার মেয়ে আজ জাতে উঠল। ব্রাহ্মণ বাড়ির বউ হওয়া কি চারটিখানি কথা? এই বরং ভালো হলো। নিজের মনকে বিষ্ণুপদ সান্ত্বনা দেয়। ভোরের আলো ফুটতে পিতৃগৃহ থেকে বিদায় নেয় সোনামণি। সদরের সম্মুখে রাখা পালকিতে উঠে বসে নববধূ। নিবারণ ভট্টাচার্য তার সঙ্গে পালকিতে চড়ে বসে। সোনামণির দিকে অপলকভাবে তাকিয়ে সে খ্যাক খ্যাক করে হেসে বলে, সত্যি আমার কপালখানা মন্দ নয়। বেশ ডাগরবনা একটা বউ কেমন শেষ জীবনে জুটে গেল। অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় সোনামণি। ভট্টাচ বাড়িতে পা রাখার সাথে সাথেই সে নিবারণ ভট্টাচার্যের ছেলে পার্থসারথীকে দেখে। দোতলার বারান্দা থেকে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে সে সোনামণির মুখের দিকে তাকিয়েছিল। বিয়ের 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিবারণ ভট্টাচ ইহলোক ত্যাগ করল। স্বামীর মৃত্যুতে অকাল বৈধব্যযোগ নেমে আসার কারণে ঠিক যতটা কান্নাকাটি কিংবা শোক প্রকাশ করার কথা ছিল, সোনামণি কিন্তু স্বাভাবিকভাবেই তা করল না। করুণাময় ঈশ্বরের প্রতি সে কৃতজ্ঞতা স্বীকার করল। কিন্তু হায় রে, মেয়েটা তখনও জানত না তার পোড়া কপালের কোথাও একটুও শান্তির অস্তিত্ব নেই। তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল, যা এর থেকেও ভয়ানক ও নরক যন্ত্রণা তুল্য। রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সোনামণির। ঘরের ভেজানো দরজাটা ক্যাঁচ শব্দে মৃদু ফাঁক হয়ে যেন ক্রমশ খুলে যেতে লাগলো। অন্ধকার ঘরটার ভিতরে বাইরে থেকে তির্যকভাবে ঢুকে এলো ঘোলাটে আলো। ঘরের মধ্যে কেউ প্রবেশ করছে। বিছানার উপর ধরফর করে উঠে বসল সোনামণি। এত রাতে কে ঢুকছে তার শয়নকক্ষে? হাত বাড়িয়ে সে হ্যারিকেনের নিভু নিভু শিখাটা উটকে দিতে যায়, কিন্তু তার আগেই তার উপর বন্য পশুর মতো প্রবল আক্রোশে একটা পুরুষ শরীর যেন ঝাঁপিয়ে পড়ে। লৌহ কঠিন হাতে তার মুখটা চেপে ধরে, খামচে আঁচড়ে দেয় সোনামণির নরম ত্বকে। সরু রক্তধারা নেমে আসে ক্ষতস্থান থেকে। পুরুষটির মুখ দেখতে পেয়ে সোনামণির চোখ বিস্ফারিত হয়ে যায়। সে চিৎকার করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বেরোয় না। মদ্যপ অবস্থায় থাকার কারণে পুরুষটি এবার চাপা স্বরে জড়ানো গলায় বলে ওঠে, তোকে ভোগ করার বাসনা আমার দীর্ঘদিনের, আজ সেই সুযোগ পেয়েছি। বেশি ছটফট না করে তাই বাধ্য মেয়ের মতো আমার শয্যা সঙ্গিনী হ, এতে তোরই মঙ্গল। সোনামণি পুরুষটিকে বাধা দেওয়ার চেষ্টা করলে আরো জোরালো আঘাত নেমে আসে তার শরীরে। চোখের কোণ বেয়ে জল বেরিয়ে আসে নিরীহ মেয়েটার। পুরুষটির সাথে সে পেরে ওঠে না ক্ষমতায়। ক্লান্ত হয়ে বিছানার মধ্যে নেতিয়ে পড়ে। পুরুষটি ক্ষিপ্ত হাতে এক এক করে তার সমস্ত বস্ত্রাদি খুলে ফেলে। তারপর নিজের নগ্ন পেশিবহুল শরীরটাকে নিয়ে শারীরিক খেলায় মেতে ওঠে। মিনিট 10 পর কার্য সমাপ্ত হলে ঘর্মাক্ত শরীরে উঠে দাঁড়ায় পুরুষটি। সোনামণির নরম ঠোঁটে একটা জোরালো কামড় বসিয়ে বলে, আজকের এই রাতের কথা তুই কাউকে বলবি না। যদি বলিস তাহলেও কেউ বিশ্বাস করবে না। কথাটা মাথায় রাখিস। আর আমার কথা অমান্য করার চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না। পুরুষটি চলে যেতেই সোনামণি বালিশে মুখ গুঁজে কান্নায় ভেঙে পড়ে। এই সোনামণি, বল না সই, কি হয়েছে তোর? এ কি হাল করেছিস শরীরের? চোখের তলায় কালি পড়ে গেছে, চুল উস্কো খুস্কো, চামড়া খসখসে। হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো? জয়ন্তীর কথায় ব্যঙ্গে ভরা নিষ্প্রাণ শুকনো হাসি হাসল সোনামণি। আমার আবার শরীর যে সই, এই শরীরের আর কোনো মূল্য নেই। আমার বিন্দু মাত্র আর ভালো লাগছে না, জানিস? দিনকে দিন এই অবিনাশপুরের মানুষগুলো বড় অসহনীয় হয়ে পড়ছে আমার কাছে। আজ আমার এই অবস্থার জন্য দায়ী কেবলমাত্র এই গায়ের মানুষেরা। সেদিন বিয়ের আসরে যদি ওরা আমার বাবাকে ওইভাবে ঘরে কোণঠাসা না করতো,
তাহলে আমার বাবা মোটেও ওই বুড়ো লোকটার সাথে কখনো আমার বিয়ে হতে দিত না। এই গায়ের মানুষটিকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না, কোনোদিনও না। সত্যি সই, তোর কথা ভেবে আমার ভীষণ মন খারাপ হয় জানিস। 1 মাস হলো তোর বিয়ে হয়েছে, এরই মধ্যে সিঁদুর শাখা পলা সব খুইয়ে ফেললি। আমি যে জন্ম অভাগিনী রে, জন্মের পর মাকে খেয়েছি। এমন একটা মানুষের সাথে বিয়ে হলো যার সাথে ঠিকভাবে সংসার করা গেল না। প্রত্যেকটা রাত আমার কাছে এক একটা অভিশাপ। তার অত্যাচার আমি যে আর কদিন সহ্য করতে পারবো আমি তা নিজেও জানি না সই। তবে তবে বেশি দিন মনে হচ্ছে আর সহ্য করতে পারবো না। নিজের প্রতি নিজেরই ঘৃণা হয়, বড্ড তুচ্ছ মনে হয় নিজেকে। কথাগুলো আনমনে বলতে বলতে সোনামণির মুখ ফসকে কখন যেন অত্যাচারের কথাটা বেরিয়ে যায়। কে প্রতি রাতে অত্যাচার করে তোর উপর? আমার কাছে কিছু গোপন করিস না সই। আমি তোর ছোটবেলার বান্ধবী, আমাকে খুলে বল সবটা। জয়ন্তীর কথায় মুখের গড়গড়ানি থামায় সোনামণি। দ্রুত কথা ঘোরানোর চেষ্টা করে বলে, যাকে ওসব কথা বাদ দে দেখিনি। অনেকটা বেলা হলো, ভট্টাচ বাড়িতে কাউকে না বলে গোপনে বেরিয়ে এসেছি। আমাকে এবার উঠতে হবে রে সই। এই কথা বলে সোনামণি জয়ন্তীর প্রশ্নবাণের হাত থেকে রক্ষা পেতে এক প্রকার দৌড়ে যেন পালিয়ে যায় ভট্টাচ বাড়ির দিকে। সুন্দরী, সুন্দরী, জেগে আছো তো নাকি আবার ঘুমিয়ে পড়লে? আরে ও সুন্দরী, তুমি আজকে এসেছো? আমাকে আজকের রাতটা অন্তত রেহাই দাও। আমি আর পারছি না, এই নরক জীবন ভোগ করতে আমি আর পারছি না। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। মরে যাওয়া যখন ভালো তখন মর না, কে বারণ করেছে তোকে? কিন্তু যতদিন বেঁচে আছিস আমি ততদিন তোকে একটু একটু করে ভোগ করব। সোনামণির শত আকুতি মিনতিকে অগ্রাহ্য করে রোজগার মতো পুরুষটি লাফিয়ে উঠে পড়ে বিছানায়। এরপর যে ঠিক কি কি হবে তা সোনামণির থেকে ভালো বোধ হয় আর কেউই জানে না। সোনামণির বুকে যেন টপ করে একটা আগুন জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয় প্রাণ ত্যাগের। নরপিশাচরূপী এ পুরুষের হাতে সে আর নিজেকে সমর্পণ করবে না। এই দুর্বিষহ কলঙ্কিত জীবন রেখে কোনো লাভ নেই। তাই পুরুষটি কাজ মিটিয়ে চলে যেতেই সে নেমে আসে শয্যা থেকে। তার আলুলাইত চুল ঘাড় বেয়ে নেমে এসেছে, চোখের কাজল লেপটে গেছে বিশ্রী রকমের, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের সরু ধারা। পরনের কাপড়টা এলোমেলো হয়ে গেছে, আঁচলটা অযত্নে ভূলুণ্ঠিত। ভট্টাচ বাড়ি পরিত্যাগ করে সে রাতের অস্পষ্ট আলো অন্ধকার মাখা রাস্তায় নেমে আসে। এগিয়ে যায় তার খুব প্রিয় কদম গাছটার দিকে। সঙ্গে করে নিয়ে আসা মোটা দড়িটা গাছের ডালের সাথে বেঁধে ফাঁস লাগিয়ে বহু কষ্টে বহু বেদনাকে বুকে ধরে তাতে ঝুলে পড়ে নিজে নিজেই। কয়েক মিনিটের জন্য ছটফট করে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে, আর তারপরেই ঘাটটা অস্বাভাবিক রকমের একদিকে কাত হয়ে যায় এবং প্রাণবায়ু বেরিয়ে যেতেই দু চোখ উল্টে যায়। আকাশে পূর্ণিমার গোল চাঁদের বেশিরভাগ অংশই মেঘে ঢাকা পড়ে গেছে, ফলে সামান্য চাঁদনি আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠেছে। কেবলমাত্র সমস্ত প্রকৃতি সাক্ষী হয়ে থাকে সোনামণির এই নির্মম কাহিনীর। মা রে মা, এ তুই কি করলি? অবশেষে আত্মহননের পথ বেছে নিলি। ঈশ্বর, সব দোষ আমার। আমি নিজের হাতে আমার মেয়েটার জীবন শেষ করে ফেললাম। সেদিন যদি অন্যের কথা না শুনে হঠকারিতায় অমন সিদ্ধান্ত না নিতাম, তাহলে যত যাই হোক না কেন আজ অন্তত আমার মেয়েটা জীবিত তো থাকতে পারত। শত দুঃখ কষ্টের পাহাড়কে বুকে জমিয়ে অভিমান করে চলে গেলি। এই বুড়ো বাপকে একটিবারের জন্য কিচ্ছুটি কইলি না। সাত সকালে মেয়ের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই পরি কি মরিভাবে বিষ্ণুপদ ছুটে আসে কদম গাছের কাছে। মেয়ের ঝুলন্ত প্রাণহীন শরীরটা দেখে তার চৈতন্য প্রায় বিলুপ্ত হওয়ার জোগাড় হয়ে পড়ে। মেয়ের পা দুখানি জড়িয়ে ধরে নাবালক শিশুর মতন অঝরে একটানা কাঁদতে থাকে। কন্যাহারা অসহায় বৃদ্ধ এক পিতার হাহাকার ক্রমে সমস্ত অবিনাশপুর গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। এই পাপী জীবন আমি আর রাখবো না।
আমিও আমিও চলে যাব তোর কাছে। সেখানে গিয়েও ক্ষমা চাইতে হবে আমায়, তবে যদি একটু শান্তি পায় আমার আত্মা। কয়েকজন গ্রামবাসী এসে বিষ্ণুপদকে একটু দূরে সরিয়ে নিয়ে যায়। ধরাধরি করে তারা সোনামণির নিথর দেহটা নামিয়ে আনে। গাঁয়ের লোক অন্তিম কার্যের ব্যবস্থা করে দ্রুত। শ্মশানের বুকে একটা চিতা প্রজ্বলিত হয়। রমাকান্ত পান চিবোতে চিবোতে খানিকটা পিক ফেলে বলে ওঠে, কি ব্যাপার বলো তো? আর হঠাৎ করে মেয়েটা আত্মহত্যা করলো কেন? হ্যাঁ, কেবলই তার স্বামীগত হয়েছে বলে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ, অন্য কোনো রহস্য যা আমাদের সকলের অজানা? রমাকান্তের কথার জবাব দেয় পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন ব্যক্তি। সঠিক বলতে পারবো না হুজুর, তবে কানা ঘুষো শুনলাম এই মেয়ে মানুষটা মোটেও নাকি সুবিধার ছিল না। দেখতে এরকম ভোলা ভালা সাদাসিধে হলে কি হবে, ওর পেটে পেটে শয়তানি ছিল। একখানা প্রেমিকের সাথে তার নাকি আবার সম্পর্কও ছিল। আরে নিবারণ ভট্টাচার্যের ছেলে পার্থ সারথী নাকি বেশ কয়েকবার গভীর রাতে সোনামণির ঘর থেকে এক পুরুষ কণ্ঠ এবং যৌন মিলনে তৃপ্ত হওয়ার আওয়াজ শুনতে পেয়েছে। ছি 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 ছি, এ কি সব কথা বলছো হে? আগে হ্যাঁ হুজুর, এমন ধারাই তো শুনলাম। আর শুধু আমি নয়, গোটা গ্রামের কম বেশি সব মানুষই সোনামণির আসল রূপ জেনে গেছে। সে কথা পার্থ সারথী নিজে বলেছে। শ্মশান কার্য সম্পন্ন করে বিধ্বস্ত অবস্থায় বিষ্ণুপদ ঘরে আসে। এরপর পুকুর ঘাট থেকে কি যেন একটা তুলে এনে ঘরে বসে বসে খায়। পরের দিন ভোরের আলো ফুটতেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধুতরা ও কলকে গাছের ফল খেয়ে সে আত্মহত্যা করেছে। তোমার রূপের ছটায় মন কেড়েছে বধুয়া, তোমার রূপের ছটায় মন মজেছে বধুয়া। মতিবাইয়ের নাচ সত্যি মন কেড়েছে, আর যেন চোখ সার্থক হলো। একেবারে ঠিক কথা বলেছো হে ভায়া, একেবারে ঠিক বলেছো। অবিনাশপুরের মাতব্বর রমাকান্ত এবং তার দুই সঙ্গী নেশা করে পাশের গাঁয়ের শম্ভুপালের বাড়ি থেকে জলসা দেখে নিজেদের গাঁয়ে ফিরছে। রাত এখন বেশ গভীর হয়েছে। হালকা করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। মেঘের পর্দা সরে যেতে এক ফালি চাঁদ ও কয়েকটা নক্ষত্র এদিকে মুখ তুলে তাকিয়েছে। ঝোড়ো বাতাসের সাথে সাথে গাছ থেকে খসে পড়ছে জলের শেষ বিন্দুটুকু। একটা রাত চড়া পাখি রাতের নীরবতা খান খান করে তীব্র স্বরে চিৎকার করছে অনেকক্ষণ যাবৎ। মেঠো পথে জমা জলকাদা পেরিয়ে তারা এগিয়ে আসতে থাকে। অবিনাশপুর ঢোকার ঠিক মুখে ওরা তিনজনই একসাথে খেয়াল করে একটা অদ্ভুত ব্যাপার। রাস্তায় জমা জলের বুকে ছপ ছপ শব্দ তুলে কেউ যেন ওদের পিছু পিছু এগিয়ে আসছে। ওরা ঘাড় ঘুরিয়ে পেছন ফিরতে আর কিন্তু কাউকে দেখতে পায় না। মাতব্বরের সঙ্গে থাকা একজন গলা উঁচিয়ে বলে ওঠে, কে ওখানে কে? কোথায় কে? পেছনে তো কেউই নেই। নিশ্চয়ই আমরা ভুল শুনেছি, বা নেশা যা করেছি তাতে ভুল শোনাটা স্বাভাবিক। দ্রুত পা চালা দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আরে না হুজুর, আপনি বিশ্বাস করুন, আমি পরিষ্কার দেখলাম আমাদের পিছু পিছু কেউ যেন আসছিল। আমি পেছনে ঘাড় ঘোরাতেই সে যেন স্যাঁত করে অন্ধকারের মধ্যে কোথাও গা মিশিয়ে লুকিয়ে পড়লো। ওরা আবার চলতে শুরু করলো। এবার কিন্তু পেছন থেকে আর কোনো শব্দ ভেসে এলো না। আরো খানিকটা রাস্তা এগিয়ে আসার পর ওরা যা চাক্ষুষ করলো তাতে ওদের শরীরের চামড়া ভেদ করে কেউ যেন এক মুঠো তুষার কুচি ভরে দিল শিরদাঁড়া বরাবর। কালো অন্ধকারের বুকে দাঁড়িয়ে থাকা একটা বিশাল নারকেল গাছের ওপর থেকে 4 হাত পায়ে ভর করে বিশ্রী রকমের এঁকে বেঁকে নিচে নেমে আসছে একটা অদ্ভুত জীব। সে মানুষ নাকি কোনো জন্তু তা সঠিকভাবে বোঝা গেল না। চামড়া মাংস পোড়া গন্ধ আর একটা পরিচিত ছন্দবদ্ধ ছড়া তাদের শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো। সে ছড়া শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করা মাত্রই মারাত্মক ভয়ে বুকের ভেতরটা যেন আছাড়ি পিছাড়ি করে উঠল ওদের। পাশের বাঁশ বাগানের ঝাড় থেকে যেন অশনি সংকেতে দুটো কুকুর মোড়া কান্না কেঁদে উঠল একসাথে। আর তার সাথে একটা অপার্থিব মেয়েলি স্বরে
কেউ যেন সেই ছড়াখানা আওড়ালো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের পেয়ে। সামনের নারকেল গাছ থেকে একটা ছায়া মূর্তি এবার সরসর করে নেমে এলো বিচিত্র ভঙ্গিমায়। ওরা যেন এখন ভয় পেতেও ভুলে গেছে। মরা চাঁদের ফিকে ঘোলা আলোয় কিছুটা দেখা গেল নারী মূর্তিটাকে। তার ঘাড় একদিকে কাত করা, মাথার চুল নেমে এসেছে মুখমণ্ডলে, শাড়ির আঁচল উঠছে বাতাসে। কোনো কিছু বুঝে উঠবার আগেই ওই ছায়ামূর্তি ছুটে এসে বা বলা ভালো শূন্যে ভেসে ঝাঁপিয়ে পড়লো ওদের ওপর। এতখানি রাত হলো অথচ চোখে এক ফোঁটাও ঘুম নেমে আসে না বৃদ্ধ নিতাই সামন্তের। দীর্ঘক্ষণ যাবৎ শয্যায় শুয়ে এপাশ ওপাশ করে শেষমেশ বিরক্ত হয়ে সে বাইরের খাটিয়ার উপর এসে বসে। খোলা আকাশের নিচে বসে গড়গড়ায় তৃপ্তি করে টান দেয়। তাদের বাড়ি অবিনাশপুরের এক্কেবারে শেষ প্রান্তে হওয়ার কারণে তার সামনে এখন শুধুই ধুধু ফাঁকা মাঠ, যা রাত্রির অন্ধকারের চাদরে কালো হয়ে রয়েছে। গড়গড়ায় টান দিতে দিতে আরাম করে পা দোলাতে থাকে নিতাই। মিনিট কয়েক বাদেই তার নাকে একটা কটু গন্ধ ভেসে আসে। নিতাই নাক সিটকে থুতু ফেলে। সে শুনতে পায় একটা ছড়া ভেসে আসছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের পেয়ে। ভয়ে থরথর করে নিতাই সামন্ত কেঁপে উঠল। এমন মধ্যরাতে ছড়া কাটে কে? সে কি ঠিক শুনল নাকি ভুল? এই ছড়া যে কদম গাছে আত্মহত্যা করে মারা যাওয়া সোনামণির অতীব প্রিয় ছিল। একমাত্র সেই সব সময় এই ছড়া বলতো। এই কথাটা মনে আসতেই মারাত্মক ভয়ে তার শরীর অসুস্থ হয়ে পড়ল। বিশ্রী বমন উদ্রেককারী গন্ধটা যেন ক্রমে উত্তরোত্তর বাড়তেই থাকে। খাটিয়ার ঠিক নিচে এবার একটা শব্দের উৎপত্তি হয়। মাটির উপর কেউ যেন কিছু খুব দ্রুত ঘষছে। তার কারণেই একটা ঘর্ষণজনিত খসখসে আওয়াজ সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা ঠিক কি ঘটছে তা দেখার জন্য নিতাই খাটিয়ার নিচে ঝুঁকে পড়তেই দুটো মিশকালো হাত এসে তার মুখটা খামচে ধরল। ধারালো তীক্ষ্ণ নখ সোজাসুজি তার চোখে গেঁথে গেল। অন্তিমবারের মতো প্রাণপণে চিৎকার করতে করতে তার কম্পমান শরীরটা একসময় নিথর হয়ে পড়ল মাটিতে। গড়িয়ে আসা তরতাজা রক্তের স্রোত জিভ দিয়ে চেটে মহা আনন্দে খেতে লাগলো এক ছায়াময়ী। এক রাতের মধ্যে এতগুলো মানুষকে অমন হিংস্রভাবে কিসে মারলো বলো তো? কে জানে, আমিও কিছু বুঝে উঠতে পারছি না। কি এমন হলো এক রাতের মধ্যে যে অবিনাশপুরের মাতব্বর রমাকান্ত, তার সঙ্গী সাথী নিতাই সামন্ত সহ মোট 10 জন মারা গেল। ঈশ্বরই জানে হঠাৎ কোন ভয়ানক প্রাণীর উপদ্রব শুরু হলো এই গায়ের বুকে। হ্যাঁ গো খুড়ো, আজকে রাতেও কালকের মতো মানুষ মারা যাবে না তো? চুপ কর চুপ কর, এমন অমঙ্গলে অলক্ষণে কথা মুখেও আনিস না। তুমি কালকে রাতে একটা জিনিস লক্ষ্য করেছিলে? কি বলতো? কালকে মাঝরাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তখন আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম বাইরে কি যেন একটা ছড়া বলতে বলতে গোটা গ্রাম প্রদক্ষিণ করছিল। কি বলছিস? একদম ঠিক বলছি। এই কি সব ঘটছে আমাদের গ্রামে। আজ রাত থেকে বাড়ির বাইরে পা রাখবো না, পরিবারের কাউকেও বেরোতে দেবো না। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এইভাবেই গোটা অবিনাশপুর জুড়ে নেমে এলো এক ভয়ানক আতঙ্কের জোয়ার। বেলা যতই এগোতে লাগলো ততই যেন আতঙ্কের মাত্রা একটু একটু করে বাড়তে লাগলো। রাত্রি নামলেই যে কি হবে তা জানে না কেউই। তোমাকে বলেছিলাম না যে এই জায়গাটা ভারী সুন্দর। এর আগেও বেশ কয়েকবার মামা বাড়ি যাওয়ার পথে এখানে রাত্রিবাস করেছি। যথেষ্ট খাদ্য ও পানীয় জল রয়েছে আমাদের সঙ্গে, তাই আর কোনো অসুবিধা হবার কথাই নয়। গরুর গাড়ির ছাউনির ভেতরে বসে আছে এক নব দম্পতি। স্ত্রীর আবদারে সুরেশকে মধুচন্দ্রিমা করতে আসতে হয় অবিনাশপুর নামের কোনো এক ধ্যারধারে গাঁয়ের শেষ প্রান্তের নির্জন পরিত্যক্ত এক বাড়িতে। স্ত্রীর ইচ্ছায় সুরেশকে আসতে হয় ঠিকই, কিন্তু এতে তার এক ফোঁটা ইচ্ছাও ছিল না। সূর্যাস্ত হতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। গরুর গাড়ি থেকে নেমে সুরেশ ও তার স্ত্রী ইছামতি পরিত্যক্ত বাড়িটার দিকে এগিয়ে গেল। দিনের অবসান হয়ে ক্রমে অন্ধকার নেমে এলো। সবুজ ঘাসে ভরা ফাঁকা মাঠের একধারে ওরা দুজন এসে বসল। ইছামতি শক্ত করে সুরেশের হাত জড়িয়ে ধরল।
আকাশের দিকে মুখ তুলে সে বলল, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। এরকম নরম ঘাসে ভরা মাঠ, মিষ্টি হাওয়া, আকাশের চাঁদ আর সাথে থাকা প্রিয় মানুষটার হাত। আহা, আর কি চাই পৃথিবীতে, যেন স্বর্গ সুখ খুঁজে পাই। সুরেশ ইছামতির কপালে ভালোবাসার চুম্বন করে তার কোলে মাথা রেখে একটা অপ্রাসঙ্গিক কথা বলল। জায়গাটা কেমন একটা লাগছে না তোমার? কি কেমন লাগবে? না গো, এমনি মনটা কেমন কুডাক দিয়ে উঠছে বারে বারে। হ্যাঁ গো, যার সাথে তোমার বিয়ে হবার কথা ছিল তার কি হলো? তুমি কোনো খোঁজ খবর নিয়েছো? ইছামতির এই প্রশ্নে সুরেশের মেজাজ কেমন যেন বিগড়ে গেল। উফ, তুমি আবার ওসব পুরনো কথা টেনে আনছো। আরে বলোই না। না না, মেয়েটার বিষয়ে আমি আর কোনো খোঁজ খবর নেইনি। বাবা মাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম যে আমি ওই বিয়ে করতে পারবো না, কিন্তু বলে উঠতে পারিনি। শেষমেশ সমস্ত সংশয়, সমস্ত টানা পড়েন দূর করে বিয়ের দিন আমি বলেছিলাম তোমার কথা, এবং এটাও বলেছিলাম যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তারপর আর কি, যা হওয়ার তাই হলো, ওই বিয়েটা ভেঙে গেল। মাঠের এক ধারে থাকা বিশাল কচু বনটার ভিতর কি যেন একটা নড়ে উঠল। সুরেশের সেদিকে নজর যেতেই তার মনে হলো সেখানে যেন কেউ উপস্থিত ছিল। কেউ যেন লাল চকচকে চোখে তাদের দিকে তাকিয়ে তাদের সমস্ত কথোপকথন মন দিয়ে শুনছিল। ইছামতির স্বর সুরেশের চিন্তার জাল ছিন্ন করল। এই, ওইখানে একটা কদম ফুলের গাছ আছে, এতক্ষণ খেয়াল করিনি তো। আরে, গাছের ডালের সাথে একটা দোলনাও বাঁধা আছে। বাহ, কি সুন্দর! কদম ফুলের ফুরফুরে গন্ধ ভেসে আসছে। চলো এখানে একবার যাই, দোলনাটায় বসে একটু দোল খেয়ে আসি। ইছামতির এই কথা শুনে প্রবল আপত্তি তুলে সুরেশ বলল, কি দরকার আছে ওখানে যাওয়ার? চলো এবার খাওয়া দাওয়া করে আমরা বরং শুয়ে পড়ি। আরে ধুর, তুমি বড্ড বেরোমিন, বেরোশিক। কি করে যে তোমার প্রেমে পড়লাম তা স্বয়ং ঈশ্বরই জানেন। মধুচন্দ্রিমা এসে ঘুমানোর যত তাড়াতাড়ি। আজকের এই রাত একবার চলে গেলে আর কি ফিরে পাওয়া যাবে? তুমি বসে থাকবে, থাকো, আমি চললাম। কথাখান শেষ না হতেই শটান উঠে দাঁড়ায় ইছামতি। গটগট করে সে কদম গাছটার দিকে এগিয়ে যায়। ইছামতিকে একা যেতে দেওয়া মোটেও ঠিক হবে না বুঝে এক প্রকার বাধ্য হয়েই সুরেশ তার পিছু নেয়। এই দাঁড়াও, আমিও আসি। একা একা যেও না অন্ধকারে, কোথায় কি লুকিয়ে আছে বিপদ ঘটে যেতে পারে। ওরা কদম গাছটার দিকে যত এগোতে লাগলো ততই বুঝতে পারলো মোটেও দোলনাটা ফাঁকা নয়, সেখানে কেউ বসে যেন আনমনে দোল খাচ্ছে। একটা গুনগুনানির শব্দ যেন বাতাসে ভেসে আসছে। কিসের গুনগুনানি ওটা? মন্ত্র নয়, গান নয়, তবে কি কোনো ছড়া জাতীয় কিছু? হ্যাঁ, দোলনায় বসে থাকা কোনো এক রমণী একটা ছড়া বলছে। সুরেশের মন বলে এমন অচেনা অজানা জায়গায় এতটা সাহস দেখানো মোটেও ভালো কথা নয়। কি দরকার আছে ওই মেয়েটির কাছে যাওয়ার? কিন্তু সেই কথা বোঝানোর সাধ্য তার নেই। ইছামতি কদম গাছের কাছে গিয়ে দোলনার ঠিক পেছনে দাঁড়ায়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনার মনির বেয়ে। কি তুমি এই গভীর রাতে এখানে বসে বসে ছড়া বলে চলেছ? প্রশ্নটা করেই ইছামতি দোলনায় বসে থাকা মেয়েটির পিঠে হাত রাখল এবং সঙ্গে সঙ্গে ভয়ানক রকমের চমকে গেল সে। মানুষের গা কি এত শীতল হয়? থমথমে গলায় ইছামতি এবার সুরেশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করল, কিন্তু তার গলার স্বর যেন পাল্টে গিয়ে খাদে নেমে এসেছে। হ্যাঁ গো, কে? এই মহিলার দেহ এত শীতল কেন? ছড়া থামিয়ে খিকখিক করে পেছনে ফিরে হেসে উঠল দোলনায় বসে থাকা নারীটি। তার খোলা চুল লোকলোকে সর্পের ন্যায় বাতাসে ভাসমান, পরনে লাল রঙের কাপড়, হাতে ধাতব চুড়ি যা ক্ষণে ক্ষণে ঝনঝন আওয়াজ তুলছে। এই ইছামতি, এই ইছামতি, আমাদের আর এখানে থেকে কাজ নেই, চলো আমরা ফিরে যাই। হ্যাঁ গো, তাই চলো, সেটাই বরং ভালো হবে। সুরেশের কথায় সহমত পোষণ করে ইছামতি এবার পেছন ফিরে খোলা মাঠের দিকে এগিয়ে আসে। কিছুটা পথ আসার পরে ঝুপ করে একটা শব্দ হলে পেছনে ঘাড় ঘুরিয়ে ওরা দুজনেই দেখল বর্তমানে দোলনার মধ্যে আর কেউ বসে নেই। চার হাতে পায়ে ভর করে পুরোপুরি জন্তুর মতো তাদের দিকে ধেয়ে আসছে একটা জমাট বাঁধা সজীব অন্ধকার। না, অন্ধকার নয়, ওই মহিলা ওদের থেকে সামান্য দূরত্বে এসে
আস্তে আস্তে কাঠের পুতুলের মতো আড়ষ্ঠভাবে উঠে দাঁড়ালো সে। তাকে দেখে ওদের জ্ঞান হারানোর জোগাড় হলো। বুকের মধ্যে যেন 100টা ঘোড়া বক বক করে ছুটতে শুরু করলো সবেগে। মহিলার রূপ ভাষায় বলে বোঝানো যায় না। অক্ষি কোটরে যেন মনির অস্তিত্বই নেই, কেবলই ফাঁকা দুখানি কালো গর্ত, লম্বাটে টিকালো নাক, ঠোঁট থেকে বেরিয়ে এসেছে সদন্ত, হাতে বড় বড় নখ। মহিলাটি এবার ওদের উদ্দেশ্যে অমানসিকভাবে হাসতে হাসতে বলল, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। বোধহয় কি বলে ভাগ্যের ফের। তোদের নিয়তি আজ তোদের এখানে টেনে এনেছে, এই অবিনাশপুরের মাটিতে। তুমি মহা অন্যায় করেছ, তোমার পাপের মাসুল আজ তোমায় দিতে হবে। বিয়ের দিন নিজের খেয়াল খুশি মতন তোমায় বিয়ে করবো না বলার কারণে সেই মেয়েটা যে ঠিক কি হতে পারে তুমি একটি বারের জন্য ভাবনি, ভাবার প্রয়োজন বোধ করনি। তুমি তখন ব্যস্ত ছিলে তোমার প্রেমিকাকে অর্ধাঙ্গিনী করে তোলার বাসনায়। তুমি যখন জানতে যে তুমি আজ স্ত্রী হিসেবে অন্য কাউকে বেছে নিতে পারবে না, তাহলে ওইভাবে একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করার অধিকার তোমায় কে দিয়েছিল? বলো, কে দিয়েছিল বলো? এই তুমি কে? সত্যি করে বলো তো, সত্যি করে বলো তো, তুমি কে? এইসব কথা কি করে জানলে? আমি সেই হতভাগ্য নারী যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি সোনামণি, তোমাদের খামখেয়ালিপনা ছেলে মানুষের খেসারত দিতে হয়েছে আমাকে নিজের প্রাণ দিয়ে। ভাগ্যক্রমে দেখো তোমার নিয়তি আজ তোমাকে নিজের মৃত্যুর মুখে টেনে এনেছে। তাই তো তুমি হাজির হয়েছ এই অবিনাশপুরে, তাই তো হাজির হয়েছ। আমাকে বিয়ে করতে তোমার যদি এত অসুবিধা ছিল, তাহলে তোমার আগেই তা জানিয়ে দেওয়া উচিত ছিল না? কিন্তু তুমি তা করনি। আজ তোমার নিস্তার নেই, আজ তোমার নিস্তার নেই। তোমাদের জন্যই আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, আত্মহননের পথ বেছে নিতে হয়েছে। এসবের হিসেব আজ সুদে আসলে বুঝে নেব আমি, সুদে আসলে বুঝে নেব। আসন্ন বিপদের কথা ভেবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল সুরেশ। তার মাথায় এলো পালানোর কথা। যেভাবেই হোক, যে করেই হোক, তাদেরকে এই স্থান ছেড়ে পালাতে হবে। ইছামতির হাত শক্ত করে চেপে ধরে সুরেশ বলল, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে শীঘ্রই ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাও ইছামতি। কতবার বারণ করেছিলাম এমন অজপাড়া গায়ে মধুচন্দ্রিমা আসার কোনো দরকার নেই, কিন্তু তুমি আমার কোনো কথায় গুরুত্ব দিলে না। তোমার মূর্খামির কারণে আজ আমাদের এই দুর্গতি। আমি ঘুণাক্ষরেও জানতাম না যে এই অবিনাশপুরেই কোনো এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, এবং তাকেই প্রত্যাখ্যান করেছিলাম আমি। যদি জানতাম তাহলে কখনো এই গায়ে পা রাখতাম না। ইছামতি এবং সুরেশ দৌড় লাগালো ঠিকই, কিন্তু ওদের বিপক্ষে থাকা অশরীরীর গতিবেগ সম্পর্কে ওদের বিন্দু মাত্র আন্দাজ ছিল না। সে বাতাসে ভর করে মুহূর্তের মধ্যে ওদের ধরে ফেলল, এবং তারপরই অবিনাশপুরের গগন জুড়ে এক নারী এবং এক পুরুষের মর্মভেদী আর্তচিৎকার ধ্বনিত প্রতিধ্বনিত হলো দূর দূরান্ত পর্যন্ত। হায় 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 রে, কালকে রাতে মোরা ঠিকই করেছিলাম গো। এই দেখো গো, এখানে দুটো লাশ পড়ে আছে। অবিনাশপুরের মানুষজন জঙ্গলি ঝোপ থেকে উদ্ধার করল গত রাতে ঘটে যাওয়া এক নারী ও এক পুরুষের মোট 2টো নারকীয় মৃতদেহ। খুবলে খুবলে তাদের রক্ত মাংস যেন পরম তৃপ্তির সাথে কেউ ভক্ষণ করেছে। এক অশুভ আবহাওয়া যেন ছেয়ে গেছে সমগ্র অবিনাশপুর জুড়ে। বাতাসে বুঝি মিশে গেছে মৃত্যুর গন্ধ, মাটিতে পড়ে আছে চাপ চাপ বোধ রক্ত। অবিনাশপুরের মানুষ যেন ভয়ে গুটিয়ে গেল। তারা এইটুকু বুঝতে পারল যে এই বিষয়টার সঙ্গে কোনো মানুষ নয়, কোনো অশরীরী প্রেতাত্মার যোগসূত্র রয়েছে।
দেখো পার্থসারথী, গত কয়েকদিন ধরে গ্রামে যে কি ঘটে চলেছে আমরা তা কেউই বুঝে উঠতে পারছি না বাবা। এক প্রকার বাধ্য হয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে তোমার কাছে এসেছি। যতই হোক, তুমি চরিত্রবান সৎ ব্রাহ্মণ সন্তান, যাকে বলে কুলশ্রেষ্ঠ। একমাত্র তুমি পারবে এই সমস্যার স্থায়ী সুরাহা করতে। আমাদের স্থির বিশ্বাস এই সমস্যার সাথে কোনো আত্মা জড়িত আছে। বাবা, ওই আত্মার বিনাশের পথ তোমায় বার করতেই হবে, তোমায় বার করতেই হবে। সন্ধ্যার সূচনা লগ্নে ভট্টাচ বাড়িতে এসে হাজির হয়েছে গোটা অবিনাশপুরের সাধারণ মানুষ। নিবারণ ভট্টাচের ছেলে পার্থসারথীর কাছে তারা সহায়তা প্রার্থনা করে। ঝাড় লণ্ঠনের মৃদু সোনালী আলোয় ভট্টাচ বাড়ির সান্ধ্যকালীন বৈঠকখানা আলোকিত হয়ে উঠেছে। মধ্যিখানে বসে আছে পার্থসারথী এবং তাকে ঘিরে অন্যান্যরা। তবে পার্থসারথী, আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছে। একটি গ্রাম্য লোকের এই কথা শুনে পার্থসারথী উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল, তোমরা কি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছো? অদ্ভুত বিষয়টা হলো এটাই যে ওই অশরীরে কিন্তু একটা একটা অতি পরিচিত ছড়া বলে সব সময়ের জন্য। কোন ছড়া বলে ওই অশরীরী? যে 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 ছড়া সোনামণি বলতো, সেই ছড়া গান। আর আমাদের স্থির বিশ্বাস হলো যে ওই আত্মা আর অন্য কারো নয়, একমাত্র সোনামণির। কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সব সম্ভব, বুঝলে পার্থসারথী, সব সম্ভব। ওই মেয়ে কদম গাছে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছিল কি আর সাধে? নিশ্চয় নিশ্চয় কোনো কারণে তার মধ্যে অনেক দুঃখ, কষ্ট, হতাশা জন্ম নিয়েছিল। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করে মৃত্যুবরণ করলে আত্মার অত সহজে মুক্তি ঘটে না। তাই সে বারে বারে ফিরে ফিরে আসে তার অসুখী হওয়ার কারণগুলো পূরণ করতে। এক টানা কথাগুলো বলে খক করে কিছুটা কাশল অবিনাশপুরের এক প্রবীণ বৃদ্ধ। সব মিলিয়ে ভট্টাচ বাড়ির বৈঠকখানা বেশ সরগরম হয়ে উঠল এক সময়। সকলে যখন সোনামণির আত্মার হাত থেকে মুক্তি লাভের পথ হিসেবে নানান কথোপকথনে ব্যস্ত ছিল, ঠিক তখনই ঘটনাটা ঘটল। একটা ঋণঋণে মিহি গলায় সকলের কানে একটা ত্রাস সৃষ্টিকারী সেই ছড়া এসে ধাক্কা মারল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। ছড়ার উৎস খুঁজতেই সকলের নজর গেল 20 বর্গার কাঠের পানে। ছাদ থেকে উল্টো হয়ে ঝুলছে এক লাস্যময়ী নারী শরীর। এলোকেশী হওয়ার কারণবশত তার লম্বা লম্বা চুলগুলো ঝুলের মতো নিচে নেমে এসেছে। ঘরের অভ্যন্তরে জ্বলতে থাকা সামান্য আলোতেও তাকে খুব সহজেই চেনা গেল। এই মুখ সোনামণি ব্যতীত আর অন্য কারুর হতেই পারে না। তবে তার মুখ এখন যথেষ্ট বিকৃত রূপ নিয়েছে। চোখ দুখানি যেন কোটর ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। লকলকে জিভের বেশ খানিকটা অংশ ঠোঁট দিয়ে বেরিয়ে এসেছে। কয়েক ফোঁটা শুকনো রক্তের ছিটে লেগে আছে ওর মসৃণ চকচকে গালে। পিশাচিনের মতো ভয়ানক হাসি হেসে সোনামণি এক প্রকাণ্ড লাফ দিয়ে নিচে নেমে এলো। সকলেই যেন মরণাপন্ন ভয়ে পাথর হয়ে গেল। উপস্থিত জনতার যেন সকল অঙ্গ বিকল হয়ে পড়ল। বাকশক্তি হারিয়ে তারা মাটির পুতুলের ন্যায় নির্বাকভাবে কেবল বসে রইল। পার্থসারথী দেখল সোনামণির অতৃপ্ত আত্মা এঁকে বেঁকে যেন ক্রমশ তারই দিকে এগিয়ে আসছে। আজ আমার অতৃপ্ত আত্মা চিরতরে তৃপ্ত হবে। যাদের কারণে আমার জীবন শেষ হয়ে গিয়েছিল, তাদের প্রত্যেককে একে একে মেরে ফেলেছি আমি। প্রথমে হত্যা করেছি এই গায়ের সমস্ত মানুষদের, যারা আমার বাবাকে বাধ্য করেছিল ওই পুরো নিবারণের সাথে আমার বিয়ে দিতে। ওদের জন্যই আমার জীবনটা অভিশাপ হয়ে উঠেছিল। হ্যাঁ, তারপর হত্যা করলাম সুরেশ আর তার স্ত্রী ইচ্ছামতিকে। সুরেশ হলো সেই পুরুষটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার খামখেয়ালিপনার কারণে আমার বিয়ে ভেঙে যায়। আজ ভাগ্যক্রমে ওরা এই গায়ে এসে পড়ে। একটা নিরমের জীবন নষ্ট করার শাস্তি হাতে নাতে পেয়েছে ওরা। এবার হত্যা করার পালা পার্থসারথীকে। একমাত্র ওকে শেষ করতে পারলে আমি মুক্তি লাভ করবো।
মুক্তি লাভ করব। ওই শয়তানটা আমায় ধীরে ধীরে শেষ করে দিয়েছিল। প্রতি রাতে আমার কক্ষে ঢুকে আমার উপর নির্মম শারীরিক অত্যাচার করতো। আমার অসম্মতি যাবতীয় নিষেধ অগ্রাহ্য করে আমার সাথে যৌন মিলন ঘটাতো। আমার শত শত কাতর অনুরোধ উপরোধ সবকিছু তুচ্ছ করে দিয়েছিল। ওর করা প্রতিটা অন্ধকার নিশির সীমাহীন অত্যাচার আমি মেনে নিতে পারছিলাম না। মুখ বুঝে বড় পবিত্র কলুষিত বলে মনে হচ্ছিল নিজেকে। সেদিনটাই কদম গাছের ডালে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করেছিলাম। বাধ্য হয়েছিলাম ওই নরম যন্ত্রণা থেকে রেহাই পেতে। আজ আর তোমার নিস্তার নিয়ে পার্থ সারথি। শুধু তাই নয়, শয়তানটা আমার মৃত্যুর পর এই অবিনাশপুরীর মধ্যে লুকিয়েছিল যে আমি নাকি দুশ্চরিত্রা মহিলা ছিলাম। আমার উপর আনা সেই সব অপবাদ সম্পূর্ণ মিথ্যা ছিল। দুশ্চরিত্রা মোটেও আমি ছিলাম না। দুশ্চরিত্র ছিল সে নিজেই। আর এক মুহূর্ত সময় বৃথা অপচয় না করে সোনামণির মিষ্কালো আত্মা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল পার্থ সারথীর উপর। শুরু হলো মানুষের সাথে এক প্রেতাত্মার লড়াই। তবে সেই লড়াই বেশিক্ষণ স্থায়ী হলো না। সোনামণি তার লিকলিকে শক্ত আঙুলগুলোর দ্বারা মঠ শব্দে পার্থ সারথীর ঘাড় মুটকে দিল। ওর বুক চিরে খানিকটা রক্ত 2 হাত ভরে তুলে তার নিজের মুখে ঢালল। পরম তৃপ্তিতে বুঝে এলো ওর উজ্জ্বল চোখ। আস্তে আস্তে একটা নীলাভ ধোঁয়ার আকার নিল সোনামণির আত্মা। অবিনাশপুরের সকলে দেখল ওই নীলাভ ধোঁয়া আস্তে আস্তে উঠে যাচ্ছে ঊর্ধ্ব গগনের পানে, মিলিয়ে যাচ্ছে বায়ুর সাথে। তাদের আর বুঝতে বাকি রইল না সকলকে শাস্তি দিয়ে সোনামণি কথা মতোই শান্তি পেয়েছে। তার আত্মা এখন তৃপ্ত হয়েছে। অবিনাশপুরের মানুষদের মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল সোনামণির কথা ভেবে। নিরীহ মেয়েটার তো কোনো অপরাধ ছিল না, অথচ সবাই তাকে ভুল বুঝেছিল। মনে মনে ওরা সবাই তার কাছে ক্ষমা চাইল। ভরচাজ বাড়ি ছেড়ে একে একে সকলে বেরিয়ে এলো। শুনশান জনমানবহীন ভরচাজ বাড়িতে কেবলই পড়ে রইল পার্থ সারথীর নিথর রক্তাক্ত মৃতদেহটা। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। যারা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের মতামতগুলি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, যাতে পরবর্তী গল্পগুলি আরও ভালোভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।